বন্ধুগণ, ওয়েলকাম টু দীঘা। আমরা এসেছি কলকাতা থেকে। এই হচ্ছে রুমের ভেতরটা। প্রথমে দেখাই, এরকম সুন্দর একটা বেড আছে। ট্রেনে অ্যাপ বলছে দীঘা লোকাল, এখন বাগনানে ঢুকতে শুরু করেছে। ট্রেনের 45 টাকার টিকিট তো কোনো কাজেই আসলো না। জানি না এটাও কবে স্বাদ ছেড়ে দেবে। উইকেন্ডে বাঙালির সেকেন্ড হোম দীঘা, যেখানে মাসে একবার নয় প্রত্যেক সপ্তাহেই একবার করে ঘুরে আসা যায়। কিন্তু কলকাতা থেকে যাওয়ার জন্য সবথেকে কম খরচের মাধ্যমে মাঝের মধ্যে এমন কিছু পরিস্থিতির শিকার হতে হয়, যার উদাহরণ আজকে আমি নিজেও। হাতে বাড়ি ফিরে যাওয়ার অপশান থেকেও শুধু জেদের বসে দীঘার সমুদ্রে গার্লফ্রেন্ড হারানোর মতো পরিস্থিতি সব কিছু শেয়ার করেছি এই ভিডিওতে। আজকের জার্নিটা শুধু আমার কাছে অভিজ্ঞতা না, আপনাদের জন্যও অনেক কাজে আসতে চলেছে। হ্যালো বন্ধুগণ, সবাইকে গুড মর্নিং। এখন ঘড়ি কাঁটা বলছে এখন সকাল 5:50। আর আজকে আমি কোথায় যেতে চলেছি সেটা থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝতে পেরে গেছেন। আজকে আমি যাচ্ছি দীঘা। এখন আমি আছি হাওড়া স্টেশনের বাইরে। এখান থেকে আজকে টোটালি লোকাল ট্রেনে করে আমি জার্নিটা করব। সকাল সকাল কাউন্টারে এত লাইন, টিকিট কাটতে প্রচণ্ড পরিমাণে লেট হয়ে গেছে। আর মাত্র 1-2 মিনিট টাইম আছে। আমি যাচ্ছি সকাল 6:50। একটা আমতা লোকাল আছে হাওড়া থেকে যারা ছেড়ে যায়, ওই লোকালে করে প্রথমে আমি যাবো সাঁতরাগাছি স্টেশনে। যারা লোকাল ট্রেনে করে দীঘা যেতে চাইছেন তাদের জন্য আজকে থাকবে একটা নতুন ইনফরমেশন, যারা খালি লোকালে যেতে চান। আমি এই লোকালে করে এখন যাব সোজা সাঁতরাগাছি স্টেশনে। সাঁতরাগাছি স্টেশন থেকে ডাইরেক্ট সরাসরি লোকাল ট্রেন রয়েছে দীঘাতে যাওয়ার জন্য। এই জিনিসটা অনেকেই জানে না, কিন্তু একটা প্রবলেম হয়ে গেছে। হাতে মাত্র সময় আছে আর 19 মিনিট। আর এই ট্রেনটা সাঁতরাগাছিতে গিয়ে পৌঁছবে যখন, এখনও 20 মিনিটের উপর সময় লাগবে না এনে করে। প্রচণ্ড লেট করে দিয়েছে ট্রেনটা ছাড়তে এখান থেকে। তো ভাগ্যে যা আছে সেটাই মেনে নিতে হবে, আর কিছু করার নেই। এখন 6:45। এখন টিকিয়াপাড়া থেকে ছেড়ে বেরোচ্ছি। আর 6:45 সাঁতরাগাছি স্টেশন থেকে দীঘা লোকালের টাইম আছে। ছেড়ে মনে হয় বেরিয়ে গেল। যদি 5-7 মিনিট লেট থাকে, যদি পৌঁছতে পারি তাহলে ট্রেনে উঠতে পারবো। এখন ঘড়ি কাঁটায় বাজলো 6:54। রাম রাজাতলা ছেড়ে এখন সাঁতরাগাছি ডুবু করছি। মোবাইলে চেক করলাম, ট্রেনটা এইমাত্র ছেড়ে বেরিয়ে গেল। মানে 6:45 যে ট্রেন ছিল সাঁতরাগাছি থেকে, সেইটা বেরোচ্ছে এত লেট করে। তারপরেও ট্রেনটা ধরতে পারলাম না। এর থেকে আফসোস মনে হয় আর হয় না। তো এরপরে আর কিছু উপায় নেই, একদম আমাকে চলে যেতে হবে মেছেদা স্টেশনে। কারণ সাঁতরাগাছি থেকে ছেড়ে ওই লোকাল মেছেদা স্টেশনে গিয়ে দাঁড়ায়। ওখানে গিয়ে নাম্বার প্লেট চেঞ্জ করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে ওখানে। তারপর ওখান থেকে দীঘা লোকাল হয়ে দীঘার উদ্দেশ্যে পাঁশকুড়া ভায়া হয়ে রওনা হয়। যেটা আমরা শিয়ালদা থেকে নামখানা যেতে গেলে আমরা দেখি না যে মাঝে লক্ষ্মীকান্তপুরে গিয়ে ট্রেন নাম্বার প্লেট চেঞ্জ করে ডাইরেক্ট সার্চ করলে দেখায় না। এখানে আজকের এই ট্রেনটাও কিন্তু এই একই রকম। ডাইরেক্ট যদি সাঁতরাগাছি থেকে দীঘা সার্চ করা হয় তাহলে কিন্তু দেখায় না। তাহলে এখন চলুন, এখন গিয়ে পৌঁছানো যাক মেছেদা স্টেশনে। দেখি ওখান থেকে ধরতে পারি কিনা, ভাগ্যে কি আছে। ট্রেন ধরার টেনশনে টিকিটের মূল্যটা বলতেই ভুলে গেছিলাম। হাওড়া থেকে সরাসরি দীঘা পর্যন্ত আমার টিকিটের মূল্য পড়েছে 45 টাকা। সাঁতরাগাছিতে নেমে পেছনে ধাওয়া করে আসা হাওড়া থেকে পাঁশকুড়াগামী লোকাল ট্রেনে চড়ে তৎক্ষণাৎ রওনা হয়েছিলাম মেছেদা স্টেশনে ট্রেন ধরার জন্য। হাতে ছিল 90% চান্স। এই চান্স নিয়েই কিছুক্ষণের মধ্যেই কয়েকটা লোকাল স্টেশন ক্রস করে হঠাৎ করে মাইন্ড চেঞ্জ। এই গরমেও যে এই পরিমাণে কুয়াশার চাদর দেখতে পাবো, এটা কল্পনার বাইরে। ঝিরিঝিরি বৃষ্টির মতো আবরণে ভিজে গেছে রেলের অনেকগুলো প্ল্যাটফর্ম। ভিজেছে পেছনের দিকে সরে যাওয়া ট্রেনের লাইনও। ভিজেছে ট্রেনের গেটের সামনে দাঁড়িয়ে থাকা আমিও। এই পরিস্থিতিতে পরের লোকাল ধরার কল্পনা 90%-এর 80% ছেড়েই দিলাম। তবুও একটা শেষ চেষ্টা। ক্যামেরার উপর লেন্স ভিজে যাচ্ছে, এত পরিমাণে কুয়াশা। ট্রেনে অ্যাপ বলছে দীঘা লোকাল, এখন বাগনানে ঢুকতে শুরু করেছে। আর আমি এখন কুলগাছিয়া ছেড়ে বেরিয়ে যাচ্ছি। সাঁতরাগাছি স্টেশন থেকে মোবাইলের অ্যাপ ঘন ঘন চেক করছি। দীঘা লোকাল সুন্দরী এগিয়ে চলেছে আমাদের এই স্টেশনের একটা স্টেশন আগে। মানে আমার অবস্থা এমন, যেভাবে একটা গার্লফ্রেন্ডের পেছনে একটা বয়ফ্রেন্ড ধাওয়া করে, আমিও দীঘা লোকালের পেছনে ধাওয়া করছি।
দীঘা লোকাল মনে হয় আজকে আর ধরা হলো না। দীঘা লোকাল পৌঁছে গেছে মেচেদা স্টেশনে, কিন্তু আমি এখন এই বাগনান ছেড়ে বেরোচ্ছি। এতক্ষণে হয়তো নাম্বার প্লেট চেঞ্জের কাজও শুরু হয়ে গেছে। যখনকে পৌঁছবো তার আগেই খুব সম্ভব হয়তো ছেড়ে বেরিয়ে যাবে দীঘা লোকাল। প্রচণ্ড আপসেট। শেষ রক্ষার হলো না, ট্রেন ছেড়ে বেরিয়ে গেছে মাত্র 8 মিনিট আগে। ধরতে পারলাম না। 8:05 টাইম ছিল, যদিও এখান থেকে ছেড়ে গেছে 8:30-এর আশেপাশে। তা সত্ত্বেও ধরতে পারলাম না, এত লেট করে দিল এই পাঁশকুড়া লোকাল। আর একটা সমস্যা, আমার সঙ্গে আরও 2 বন্ধু এই ট্রেনে জার্নি করতো, তারা আগেই ওই ট্রেনে বেরিয়ে গেছে, কিন্তু টিকিট রয়ে গেছে আমার কাছে। দেখি হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দেবো। মন প্রচণ্ড পরিমাণে খারাপ। এরপরে নেক্সট লোকাল আছে 2 ঘন্টা পর। 2 ঘন্টা ওয়েট করা আমার দ্বারা সম্ভব নয়, কারণ ওই ট্রেন পৌঁছবে দুপুর 12:30টার আশেপাশে। অর্ধেক দিনটাই মাটি হয়ে যাবে। কি করব কিছু বুঝে পাচ্ছি না। দীঘার নাম করে একবার বাড়ি থেকে বেরিয়েছি, তার মানে বাড়িতে আর প্রবেশ করব না। যেভাবেই হোক দীঘাতে আমাকে পৌঁছতেই হবে। আমি চাইলে পাঁশকুড়াতে আর একটা ট্রাই নিতে পারতাম, কারণ ওই লোকালটা পাঁশকুড়াতে গিয়ে বেশ কিছুক্ষণ ওখানে দাঁড়ায়। ওখান থেকে যদি মিস করি আবার, তাহলে এরপর দীঘা যাওয়া আজকে আর হবে না। আর আপনারা অনেকেই জানেন আমার বাড়ির নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে পাঁশকুড়া জংশন, কিন্তু আমি হাওড়া থেকে আজকে ট্রেনটা ধরছিলাম, কারণ এটা আমার কাছে এক ধরনের একটা চ্যালেঞ্জিং ছিল যে কীভাবে ওখান থেকে লোকাল ট্রেনে করে জার্নি করা যায়, সেটা একটু এক্সপিরিয়েন্স নেওয়ার দরকার ছিল। সেই জন্য আমি এরকম রিস্ক নিয়ে জার্নিটা শুরু করছিলাম, কিন্তু জার্নিতে আমি একটু সফল হতে পারলাম না। তো যাই হোক, আমি এখন মেচেদা রেল স্টেশনের বাইরে চলে আসছি প্ল্যাটফর্ম থেকে। এখান থেকে বাইরে থেকে বাসও যায় দীঘার জন্য। তো ভাবছি ট্রিপটা আজকে আমি এখান থেকে বাসে করেই করব, কারণ আমাকে যেভাবেই হোক দুপুরের আগে আমাকে দীঘাতে পৌঁছতেই হবে। এইদিকে রয়েছে টিকিটের কাউন্টার রেলের, এখান থেকে সব বাস ছাড়ে। দীঘা বাস কোনটা? দীঘা বাস সাদাটা আগে যাবে? হ্যাঁ, ওটা আগে যাবে। ওই যে দূরে ওটা হচ্ছে দীঘা বাস দাঁড়িয়ে আছে। বাড়ি থেকে বেরোনোর আগে প্ল্যানিং ছিল আজকে লোকাল ট্রেনে করে কিভাবে দীঘা যাওয়া যায় সেটা দেখাবো, কিন্তু মাঝ রাস্তায় এসে পুরো সিস্টেমটা চেঞ্জ হয়ে গেল। আজকে এখান থেকে আবার হচ্ছে বাসে করে যাচ্ছি দীঘা। হ্যাঁ, আমার ডিস্টেন্স শুভঙ্কর। আপনার বাড়ি কোথায়? ট্রেনের 45 টাকার টিকিট তো কোনো কাজেই আসলো না। আবার এই বাসে করে জার্নি করছি। মেচেদা স্টেশন থেকে দীঘা পর্যন্ত পৌঁছতে প্রায় 3 ঘন্টার আশেপাশে সময় লেগে যাবে। আবার 120 টাকার টিকিটও খরচা হলো এই বাসের মধ্যে উঠে। জেদ জিনিসটা মাঝের মধ্যে যেমন লক্ষ্যে পৌঁছতে সাহায্য করে, তেমনি কিছু ক্ষেত্রে খারাপ পরিস্থিতির পাত্র হতেও দ্বিধা করে না। ট্রেন জার্নি সম্পূর্ণ করতে না পারলেও ইচ্ছে ছিল বাসে করে পৌঁছে দীঘাগামী লোকালকে টেক্কা দেব। যদিও বাস জার্নি আমার কাছে সবথেকে বোরিং ফিল করায়। কিছুক্ষণের মধ্যে যখন নন্দকুমার হয়ে হলদি নদীর ওপর মাতঙ্গিনী সেতু পার করে লবণ সত্যাগ্রহ স্টেশনের সামনে গিয়ে পৌঁছোই, তখন দেখা মিলল হাতছাড়া হওয়া আবারও বেরিয়ে যাওয়া সেই দীঘা লোকালের। উঠতে নাই পারি, কিন্তু অ্যাটলিস্ট দেখা যে পেয়েছি এটাই সান্ত্বনা। কোন জায়গা দিয়ে 2 ঘন্টার সময় অতিবাহিত হয়ে গেছে। এখন এসে পৌঁছেছি কাঁথের রূপশ্রী বাইপাসে। এখান থেকেই একবার কানের চটে গিয়েছিলাম আগের বছর, তো সেটা এখানেই নেমেছিলাম। এখনও 1 ঘন্টার মতো সময় দীঘা পৌঁছতে। আর এতটা বোরিং লাগছে না ভাই, কি বলবো। আমি বসেছিলাম একদম বাসের ফ্রন্টে, এই সিটটাতে। এত ঘুম লাগছে, ওখানে আর বসে থাকতে পারছি না। এখন এই সাইডের সিট খালি হয়ে গেছে, এখানে চলে আসছি। এখন ঘড়ির কাঁটায় বাজলো 11টা বেজে 11 মিনিট। এখন খবর পেলাম দীঘা লোকাল পৌঁছে গেছে দীঘাতে। আর আমি যেই জায়গায় আছি এখান থেকে এখনও দীঘা কখন পৌঁছবো সেটা জানি না। মাঝপথে এক জায়গা থেকে কেনা মিষ্টি পাউরুটি এবং ওয়ারেসে পেটকে অল্প সান্ত্বনা দিয়ে এগিয়ে গেলাম মন্দারমণি যাওয়ার চাউলখোলা মোড়কে পেছনে ফেলে। আরও বেশ কিছুটা সময় কাটিয়ে এইবারে দেখা মিলল দীঘা যাওয়ার আগে দীঘার সেই অপূর্ব গেট। এই দৃশ্য ট্রেনে নয়, একমাত্র বাসে করে আসলেই দেখা সম্ভব। এইটা হচ্ছে ওল্ড দীঘা বাস স্ট্যান্ড। এই বাসে একটা সুবিধে কী পেয়েছি আমি, এই বাসটা একদম যাচ্ছে দীঘা বর্ডার পর্যন্ত, যেটা একদম নিউ দীঘার ওপর দিয়ে যাবে। আর তা না হলে এখানে যদি নামিয়ে দিতে ওল্ড দীঘাতে, তাহলে এখান থেকে আবার অটো ধরতে হতো। আর এখানে যত হোটেল আছে না, কম বাজেটে হোটেল পেতে হলে এই ওল্ড দীঘাতে সবথেকে ভালো অপশান। কিন্তু নিউ দীঘা থেকে সামনে হোটেল নিলে তাতে অনেক সুবিধে পাওয়া যায়। ওখান থেকে নিউ দীঘার বিচ সামনে, নিউ দীঘার যে মার্কেট সেটাও সামনে, পার্ক সামনে, সব কিছুই সামনে। ইনফ্যাক্ট নতুন যে জগন্নাথের মন্দিরটা তৈরি হচ্ছে সেটাও অনেক সামনে। আর এই জায়গা থেকে এই ডান দিকে প্রচুর হোটেল রয়েছে থাকার জন্য। এখানে আসলে পায়ে হেঁটে হোটেল খোঁজা সব থেকে বেস্ট।
আগে থেকে ফোন না করে আসা ভালো। যদি শনিবার রবিবার আসেন তাহলে বুক করে নিন আগে থেকে, তা না হলে এখানে হোটেল পাওয়া যায় না। আর বাকি দিনগুলোতে আসলে এখানে হোটেল অ্যাভেলেবেল থাকে, পায়ে হেঁটে রুম দেখে তারপর রুম নিতে পারেন। এটা হচ্ছে ওল্ড দীঘা, এখানেও অনেক মানুষ হচ্ছে নামছে। আমি নামবো এরই পরে, মানে রেল স্টেশন পার করে ওই যে অমরাবতী পার্ক আছে, অমরাবতী পার্কের সামনে জিজ্ঞেস করে নিয়েছি, ওখানে দাঁড়ায় বাসটা। ডান দিকে এটাই হলো জগন্নাথ মন্দির। এই যে এখনও কাজ কমপ্লিট এখানে হয়নি, মোটামুটি 3-4 মাসের মতো এখনও সময় বাকি আছে ইনাগ্রেশন হতে। আর একদম সামনেই এখানে হচ্ছে রেলওয়ে স্টেশন। কোন জায়গা থেকে আসছেন? আমরা এসেছি কলকাতা থেকে। কলকাতার কোন জায়গায়? ভবানীপুর। আমি বাইপাস কলকাতা। শুক্রবার এসেছি। গরমের সময় কেমন লাগছে এখন? গরম, খুব একটা গরম না, খুব ভালো ওয়েদারটা। যা দেখলাম রাস্তাঘাট এখন মোটামুটি ফাঁকাই আছে। এই সিজন আসতে হলে ফেব্রুয়ারি হচ্ছে মোস্ট মানে দারুণ ওয়েদার সিজন আর কি। আমার জায়গা চলে এসেছে, পার্কের সামনে আমি নামবো। তো ফাইনাল নিয়ে বললাম অমরাবতী পার্কের সামনে। এই যে দেখছেন বাম দিকে, এটা হচ্ছে পার্ক। আর এখানে আমার সাথে যেই দুই দাদা আসার কথা ছিল, যারা হচ্ছে যে লোকাল ট্রেনে করে চলে আসছে, তো আমার দেরি হচ্ছে দেখে তাদেরকে আমি বলে দিয়েছিলাম যে তোমরা এখানে সামনাসামনি একটা ভালো রুম দেখে নাও। তো আমাকে ফোন করছিল, এই বললো এখান থেকে এগিয়ে গিয়ে জাহাজ বাড়ির সামনে ওখানে কোথাও একটা রুম দেখেছে। ডান দিকে এইটা হচ্ছে অমরাবতী পার্ক, পার্কের পাশ দিয়ে এখন হাঁটছি মেন রাস্তা ধরে। এইটা হলো জাহাজ বাড়ি। এই জায়গাটা সবাই চেনেন যারা দীঘাতে আগেও আসছেন। এই যে ডান দিকে যে রাস্তাটা আছে না, এই রাস্তা ধরে সোজা চলে যাবো এই দিকে। লোকনাথ তরঙ্গ নিয়ে বলে কি একটা হোটেল আছে এখানে বললো, বুঝতে পারছি না ঠিক করে। ডান দিকে বললো, এই যে ডান দিকে এখানে লেখা আছে লোকনাথ তরঙ্গ নীড়। এই যে হোটেল দেখছেন, বড় হোটেলটা বেশ সুন্দর দেখাচ্ছে বাইরে থেকে। ওরে ওঠার জন্য এরকম সিঁড়ি টাইল বসানো। আমাকে বললো 3 তলায় 306 নম্বর রুম, এটা 301। এরকম সুন্দর ব্যালকনি, এটা 303। থার্ড ফ্লোরে রুমটা নিয়েছে। এই যে দেখছেন রুম, এইরকম ব্যালকনি আছে। এখানে নাম্বারটা উপরে মুছে গেছে, এইটা 307, এটা 306, এটা হচ্ছে আমাদের রুম। এই হচ্ছে রুমের ভেতরটা। প্রথমে দেখাই, এরকম সুন্দর একটা বেড আছে, 3 জন ঘুমোতে পারবে, 3টে বালিশ আছে। আর এটা একটা এসি রুম, পাখাও আছে এখানে। দেওয়ালগুলো একদম নতুন সদ্য কালার করা হয়েছে। এইদিকে রয়েছে ড্রেসিং টেবিল, নিচে ড্রয়ার সিস্টেম আছে, এইদিকে আলমারি আছে, এখানে পর্দা দেওয়া আছে। এটা হচ্ছে ব্যালকনির পর্দা, এদিক থেকে ব্যালকনি দেখতে পাবেন। এখানে আছে সোফা, তার সাথে টি টেবিল, এখানে আগে থেকে দিয়েছে টাওয়াল। আর এইদিকে আছে অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুমে এরকম আছে ওয়েস্টার্ন স্টাইলের কোমোড, বেসিন, টাইল বসানো পুরোটা। ওপরে এখানে শাওয়ারও আছে। আর এসি বাদ দিয়ে এই রুমটা নিলে 600 টাকা করে, কিন্তু আমরা গরমের সময় এসেছি, এসির জন্য 400 টাকা পে করতে হচ্ছে। আর আমরা 3 জন আছি, 3 জনে 1000 টাকা পড়ছে এসি নিয়ে এই রুমের প্রাইস। ওপরে রয়েছে সেকেলের দিনের একটা টিভি, এখানে একটা বোর্ড আছে চার্জিংয়ের, এখানে একটা আছে। রুমের ব্যালকনিতে আসলে এখান থেকে পাশের হোটেলের সুইমিং পুল দেখতে পাবেন। এটা এই হোটেলে থাকলে সব থেকে ভালো হতো। বাদবাকি নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। এখানে যদি আসতে ইচ্ছুক হন তাহলে আগে থেকে ফোন করে মারামারি ঝগড়া যা করার করে নেবেন। একটা কল করবেন কত কি রেট চলছে, কারণ সিজন হিসাবে দীঘায় কখনো রেট কম বেশি হয়ে থাকে, আপ ডাউন, এটা সবাই জানেন আপনারা। দীঘাতে এখন মারাত্মক লেভেলের গরম, এখনও একটু চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিই। এখন আমরা হোটেল থেকে বেরিয়ে চলে যাচ্ছি একদম সোজা সি বিচের দিকে। ওই যে পেছনে ওটা হচ্ছে সি বিচ। এখনের সময় অনেক মানুষ স্নান করে ফিরে আসছে, আর এখন আমরা যাচ্ছি স্নান করতে। দীঘার মতো জায়গায় ঘুরতে আসলে সমুদ্রে স্নান করতেই হবে, এটা গরমকাল হোক কিংবা শীতকালই হোক। দীঘাতে স্নান করতে আসলে সঙ্গে যে জামা কাপড় কিংবা ব্যাগ, মোবাইল, জুতো, এগুলো কোথায় জমা রাখবেন? অনেকেই অনেক কথা ভাবেন যে কোথায় রাখবো, হয়তো চুরি হয়ে যাবে রাখলে। সমুদ্রের বিচের একদম পাশে এদিকে রয়েছে মিত্র ক্যাফে, এখানে সব কিছু রাখা যায়। এখানে স্নান করে ফ্রেশও হওয়া যায়। একটা চার্জ লাগে 10 টাকা 20 টাকা, সেটা সামনে লেখা আছে। যখন আপনারা এখানে আসবেন তখন দেখে নেবেন ঘুরতে ঘুরতে। এখন একদম চলে এসেছি সমুদ্রের বিচের সামনে। আর আমরা যে রুমে আছি না, সেই রুম থেকে বিচের ডিস্টেন্স খুবই কম, জোর হলে 200 মিটার হবে। এখন এই দুপুর 3টের সময়েও কত মানুষ দেখুন এখানে স্নান করতে আসছে। কিন্তু আগে যখন আমরা আসতাম, সেই যে দীঘার সেই যে পরিস্থিতি না, সেটা এখন আর দেখতে পাওয়া যায় না। এখন এই বিচ সব সময় একদম আপনারা খালি দেখতে পাবেন। এখানে আমরা এই যে পাথরগুলো আছে না, এখানে এই জুতোগুলো রেখে দিলাম, চুরি হলে হয়ে যাক। মোটামুটি সমুদ্রে স্নান করা নিয়ে কথা। আজকে আমরা 3 জন আসছি, এ হচ্ছে অমিত দা আর সাথে আছে পুলক দা। তো আজকে 3 জন মিলে এই সমুদ্রে আজকে ঝাপাঝাপি করবো, প্রচুর এনজয় করবো, প্রচুর, একদম।
জলটা দেখুন একদম উপরে চলে যাচ্ছে। এখানে আসলে আপনারা এরকম ছোট ছোট বোটে করে বোটিংও করতে পারেন। এগুলো হচ্ছে স্পিড বোট, সমুদ্রে বেশ কিছুটা জায়গায় মানে ঘুরিয়ে নিয়ে আসে। আমরা সঙ্গে বেশি ক্যাশ নিয়ে আসিনি, মাত্র 100 টাকা নিয়ে আসছি, তাও একটা প্লাস্টিকের পাউচে করে। আমি এর আগে অনেকবার এসেছি কিন্তু বেশ ভালো লাগছে। এনজয়, তাড়াতাড়ি চলে আসো দীঘা। বন্ধুগণ, ওয়েলকাম টু দীঘা। আজকের নিয়তির শেষ পরীক্ষা এখানেই সমাপ্ত। মজা করতে এসে যে সাজা পেলাম, এটা সারা জীবনের মতো মনে দাগ কেটে গেল। গার্লফ্রেন্ডের মতো আপন ক্যামেরা নোনা জলের স্পর্শে আজ হারালাম। যেটা দিয়ে ইউটিউবের ব্লগিং শুরু করেছিলাম, আজকে সেই বন্ধুকে হারিয়ে ফেলেছি। এই শিক্ষা ভবিষ্যতে বারবার মনে করাবে যে সমুদ্রের জল মোবাইল কিংবা কোনো ক্যামেরা ডিভাইসের ওয়াটারপ্রুফ ক্ষমতা নষ্ট করে দিতে পারে, এবং লবণ জলে খারাপ হলে যা ঠিক হওয়ার চান্স 99% নায়ের বরাবর। জানি না এটাও কবে স্বাদ ছেড়ে দেবে। তো এত দামি দামি ব্র্যান্ডগুলো ওগুলো আমরা নিচ্ছি আমাদের ব্লগিংয়ের জন্য, কোয়ালিটি যাতে আরও ভালো হয়। তার জায়গায় এইরকমভাবে যদি স্বাদ ছেড়ে দেয় না মাঝ রাস্তায়, মন মেজাজ একদম ভালো নেই। তবুও মুখের মধ্যে হাসি বের হচ্ছে। স্নান করে এসে রুমের মধ্যে অনেকক্ষণ রেস্ট নিলাম। তারপর এখন সন্ধে হয়ে গেছে। এখন এখানে রাস্তার ধার থেকেই, আমাদের হোটেলের পাশ থেকেই এক কাপ চা খাচ্ছি। কোথায় আছে পাহাড় দুঃখ ভুলিয়ে দেয়, কিন্তু ব্যথা চেপে মনকে সান্ত্বনা দিতে আবার চলে গেলাম সৈকতের দিকে। সমুদ্রের ঝোড়ো হাওয়ায় বিচের হাল মানুষে একদম জমজমাট, কিন্তু তবুও কিছু একটা না থাকার শূন্যতা মনকে শান্ত করতে অসমর্থ। সন্ধ্যের সময় বেশিরভাগ মানুষ নিউ দীঘার থেকে ওল্ড দীঘা সৈকতে থাকা পছন্দ করে, কিন্তু নিউ দীঘাতে ঢেউ সাগরের পার্কে বর্তমানে অনেক কিছুই তৈরি হয়েছে দেখার মতো। এখন চলে আসলাম নিউ দীঘার সৈকত সরণিতে, আর পাশে দেখছেন এটা হচ্ছে ঢেউ সাগরের পার্ক। সন্ধ্যের সময় প্রচুর মানুষ এখানে আসছে, অনেক মানুষ এখানে একটি সময় কাটানোর জন্য আসছে। আর এই পার্কে আমি আগেও ভিজিট করেছি, কিন্তু আমি দিনের বেলা ভিজিট করেছি। এখন রাত্রের সময় প্রচুর লাইটের সৌন্দর্য এখানে দেখতে পাবেন আপনারা। আর এখানে এখন টিকিটের এরকম ব্যবস্থা করে দিয়েছে, 20 টাকা করে টিকিট। 3 জন আমরা আছি, সেই জন্য 3টে টিকিট এরকম আমরা নিয়েছি। এখানে আগে যখন এসেছিলাম তখন এখানে ছিল 10 টাকা করে টিকিট, তো টিকিটের রেট ডবল করেছে। মানে ভেতরে তো দেখার জন্য কিছু না কিছু সিস্টেম তো করেছেই। ঢেউ সাগর থেকে বেরিয়ে গরম গরম ঘুগনি খাচ্ছি। আর এখন এই সময় বৃষ্টি শুরু হয়েছে এখানে প্রচণ্ড পরিমাণে, পুরো হাওয়া তার সাথে বৃষ্টি। তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে মুখ লুকোতে হবে, মানে মাথা লুকোতে হবে। ঢেউ সাগরের পার্ক থেকে এখন চলে আসলাম সোজা যে দীঘার সৈকতের যে বিচ মার্কেট আছে, সেই বিচ মার্কেটে প্রচণ্ড হাওয়া চলছে। মাথা বাঁচানোর জন্য এরকম একটা জায়গায় বসেছি। আর এখানে চায়ের রেট কিন্তু একটু আলাদা রকম, 5 টাকার চা 10 টাকা, 10 টাকার চা 15 টাকা। পুরী বিচের মতো এই জায়গাটা খুব একটা বড় না হলো না। এখানে মার্কেটে যেই দোকানগুলো আছে বেশ ঘুরে দেখার মতো অনেক জিনিস এখানে কেনাকাটা করা যায়। আর এখানে আসলে সবাই চেষ্টা করবেন যে এখানে সমুদ্রের যে সি ফুড যেগুলো আছে সেগুলো খাবার, কারণ নর্মাল খাবার দাবার তো আমরা সব জায়গাতেই পাই। তবে মুখে ছোট্ট বললেও এখন বর্তমানে এত দোকানের সমাহার, কোনটা আছে খোঁজার থেকে কোনটা নেই সেটা খুঁজে বার করা সব থেকে কঠিন। বিভিন্ন কেনাকাটার দোকান তো রয়েছেই, সেটা বাচ্চাদের খেলনা হোক কিংবা বাড়িঘর বড়দের সাজার জিনিস, খাওয়া দাওয়ার ননভেজ সামুদ্রিক মাছ হোক কিংবা হাওয়ায় ওড়া বাবলস, সবই মেলে এখানে। বিচ মার্কেটে ঘোরা হলো, সন্ধ্যেবেলা টুকটাক খাওয়া দাওয়া হলো। এরপরে রাত্রে আমরা খাওয়ার জন্য চলে আসছিলাম অমরাবতী পার্কের সামনে। তার পেছনে এখানে আছে ক্যান্টিন টেল প্লাস হচ্ছে রেস্টুরেন্ট। ওখান থেকে আমরা রাত্রে নিয়েছি চিকেন ভর্তা, তার সাথে নিয়েছি রুটি, 6 টাকা করে পিস রুটি, আর চিকেন ভর্তা নিয়েছি 220 টাকা করে প্লেট। যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা হোটেলেই নিয়ে চলে যাচ্ছি। আজকে অনেকগুলো জিনিস আজকে শপিং করা হয়ে গেছে। আসলে এই সব জিনিসগুলো আমার একা না, এখানে আছে অমিত দার, তারপরে এই যে ক্যামেরা ধরে আছে পুলক দার, আমি হচ্ছে নিয়েছি আমার ছেলের জন্য।
এটা হচ্ছে নিয়েছি একটা ক্যাট ছোট, এটা দাম এখানে বলছিল 280 টাকা। তো বার্গেনিং করলো, অমিতাই করেছে বার্গেনিং, কিন্তু আমি কিন্তু বার্গেনিং করতে খুব ভয় পাই। এটা 230 টাকা নিয়েছে। এই ব্যাগটার দাম বলছিল 280 টাকা। এত বেশি দাম বলে না, এখানে বার্গেনিং করতেই হয়। এই ব্যাগটা দিয়েছে মাত্র 165 টাকায়, মানে ভাবা যায় 280 থেকে 165। ঘরে আমার বাচ্চার জন্য, আর এটা হচ্ছে বড় বাচ্চার জন্য। এরকম এসি ঠান্ডা রুমে বসে গরম গরম রুটি, তার সাথে এটা আছে চিকেন ভর্তা। এখানে অনেকটা স্যালাড দিয়েছে পরিমাণে। এখানে আছে 10টা রুটি। দামগুলো তো বলে দিয়েছে আপনাদের তখন, আমি তো দুটোর বেশি খেতে পারি না। আর আজকে এমনি মন মেজাজ ভালো নেই, তো রাত্রে খাওয়া দাওয়া করে একদম ঘুমোবো আজকে। কালকে সকালবেলা অ্যালার্ম দিতে হবে মোবাইলে। ঘুম থেকে উঠে আমরা সোজা চলে যাবো এখান থেকে মোহনাতে। কারণ মোহনাতে আমি আজ থেকে 2-2.5 বছর আগে যখন এসেছিলাম তখন আমি গিয়েছিলাম। তারপরে দীঘাতে অনেকবার এসেছি, কিন্তু কোনোদিন ওই দিকটা ভিজিট করিনি। যেভাবে একটা মানুষ দীঘাতে ঘুরতে এসে একদিনের জন্য যতগুলো জায়গা ঘুরতে পারে, ততটাই আপনাদের দেখানোর চেষ্টা করব। অমিতদা আর আমি যতবার ট্রিপ করেছি আমার সবসময় একটাই ভয় থাকে, কারণ অমিতদা একবার ঘুমিয়ে পড়লে আর কিন্তু ওঠার নাম নেয় না, নাড়িয়ে নাড়িয়ে তুলতে হয়। তো কালকে সকালে তুলতে পারবো কিনা জানি না, সেই জন্য অ্যালার্মটা দেবো একটু আগে থেকেই। এখন ঘড়ির কাঁটায় বাজলো সকাল 6:30। এখন রুম থেকে বেরোলাম, তার সাথে দীঘাতে নতুন সকাল, সবাইকে গুড মর্নিং। এখন সোজা টোটো ধরে চলে যাচ্ছি। এখানে সামনে যে দীঘার যে মোহনা আছে, কালকে রাত্রে বলেছিলাম, মোহনায় যাচ্ছি। এখন 30 টাকা করে নিচ্ছে এখান থেকে টোটো ভাড়া, একদম মোহনার সামনে পর্যন্ত নিয়ে গিয়ে ছেড়ে দেবে। হোটেল থেকে বেরোতেই সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি, রাস্তায় এসে আর খোঁজার দরকার হয়নি। এই যে এটা দেখছেন, এটা হচ্ছে স্টেশন, আর তারই পাশে এটা হচ্ছে জগন্নাথের মন্দির। এখন চলে আসলাম দীঘার মোহনাতে, আর এখানে আমাদের আগে কয়েকশো মানুষ এখানে চলে আসছে অলরেডি। এখানে টোটো অটোর ভিড় পুরো ঠাসা। এই দিকটাতে হচ্ছে মোহনা, দুটোর দিকে একটা রাস্তা আছে, সমুদ্র গর্ভের দিকে এগিয়ে গেছে, তো ওই দিকে যাবো। তার আগে এইদিকে একটা ফিশ মার্কেট আছে এই রাস্তা ধরে। সকালবেলা এখানে আসে অনেকে মাছ দেখার জন্য। এখানে বিশাল বড় একটা মাছের আড়ত আছে, এখান থেকে সব বিভিন্ন জায়গায় সব মাছ সাপ্লাই হয়। তো চলুন দেখি কি কি মাছ এখানে পাওয়া যাচ্ছে সকালের এই সময়। এই যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে সকালের সময়, এখান থেকে সব মাছ লোড হচ্ছে, দেখুন সব বরফ দিয়ে লোড করছে। এখান থেকে সোজা রাস্তা চলে যাচ্ছে মাছের আড়তের দিকে। দীঘার মোহনা মানে দীঘার মধ্যে সব থেকে বড় ফিশ মার্কেট। যেসব মাছ বরফ দিয়ে কলকাতা এবং আশেপাশের গ্রামগুলোতে বিক্রি হয়, সেগুলো এখানে একদম তাজা পাওয়া যায়। দীঘাতে যারা ফ্যামিলি নিয়ে ঘুরতে এসে প্ল্যানিং করেন রান্না করে খাওয়ার, তাহলে মোহনার থেকে ভালো মাছের মার্কেট আর পাওয়া যাবে না। এখানে সামুদ্রিক প্রচুর প্রকার মাছের অপশন আছে, যার অর্ধেক নাম আমি তো জানি না। এখানে কাঁচা মাছ ছাড়াও যারা শুটকি মাছ পছন্দ করেন, তারা এখান থেকে শুটকি মাছও কিনতে পারেন, যেটা অন্যান্য জায়গার থেকে অনেক কম দামে পাওয়া যায়। দুপুর কিংবা বিকেলের সময় যেমন নিউ দীঘাতে প্রচণ্ড পরিমাণে ভিড় দেখতে পাওয়া যায়, কিন্তু সকালবেলার এই সময়টায় এখন এই মোহনাতে প্রচুর মানুষ আসছে। এটা হচ্ছে একটা আকর্ষণ। সকালের সময় মাছের আড়তে মাছ দেখা, সেটা শুটকি মাছ হোক কিংবা কাঁচা মাছ হোক, যারা এখান থেকে মাছ কিনে নিয়ে গিয়ে এখানে রান্না করে খেতে চাইছেন তারাও এখানে আসতে পারেন। আর এখন প্রচুর দোকান বসে গেছে এই জায়গাতে। আগে কিন্তু এত দোকান ছিল না, কোনো সমস্ত রকম দোকান হচ্ছে এখানে আছে। আর পেছনে একটা নদী আছে, এই নদীটার জন্য জায়গাটাকে মোহনা বলে। এই নদীটা সমুদ্রে এসে মিলিত হয়েছে, নদীর নাম হচ্ছে চম্পা। আর বাম দিকে এইদিকে যদি লক্ষ্য করা যায় না, এইদিকে হচ্ছে যে তাজপুর শঙ্করপুরের যে সমুদ্র সৈকত, সেটা এইদিকে। আর সকালের এই সময় এই যে জায়গাটা, এটা সানরাইজের জন্য ফেমাস। এটাকে সানরাইজ পয়েন্ট বলা হয় দীঘা মোহনার। যেহেতু আমরা এখান থেকে সোজা রুমে চলে যাব, সেই জন্য খাওয়া দাওয়াটা এই বিচের পাশে এখানেই সেরে নিচ্ছি মোহনাতে। চা খেলাম, তারপরে এখানে নিয়েছি ডিম টোস্ট। কিন্তু আমার ভাগ্যটা খুবই খারাপ, যেহেতু কালকে গোপ্রো খারাপ হয়ে গেছে, সেই জন্য এরকম পোড়া
ডিম দিয়েছে, পুরো পুড়ে গেছে, কালো হয়ে গেছে। আর এখানে তার সাথে দিয়েছে ঘুগনি দিয়েছে, কিন্তু ঘুগনির জন্য আলাদা করে স্পেশাল সেই রকম ছোটো বাটি নেই, এইরকম প্লেটে করে দিয়েছে যেন আমরা এই পৃথিবীর বাইরের কোনো লোক। এখান থেকে যাওয়ার আগে এই সমুদ্রের সৈকতে প্রচুর পরিমাণে স্টারফিশ দেখলাম, তার সাথে ঝিনুক, পুরো গাদা, মানে এত, মানে এখানে আসলে কল্পনা করতে পারবেন না। আমরা তো অনেকক্ষণ থেকে একটা একটা করে এক জায়গায় সব স্টোর করছি, দেখতে পাচ্ছেন। ঘড়িকাঁটা এখন বাজে সকাল 10:40। এখানে চেক আউটের সময় ওই সকাল 10টা, কিন্তু আমরা একটু লেট করে বেরোলাম, কিছু বলেনি যাই হোক আমাদের। আর এই হোটেলের ব্যবহার সবার ফ্রেন্ডলি, খুবই ভালো। বাড়ি ফিরতে যেহেতু এখনও বেশ কিছুক্ষণ সময় হাতে আছে, সেই জন্য একবার চলে আসলাম সমুদ্রের বিচের দিকে, কারণ কালকে তো ক্যামেরাটা খারাপ হয়ে গিয়েছিল আর সেরকমভাবে দিনের বেলা কিছু দেখাতে পারলাম না। সি বিচে ঢোকার আগে দেখছেন এরকম লাইন ধরে সব ডাবের প্রচুর দোকান এখানে। আর এখন ঘড়ির কাঁটায় ওই 11টা বাজবে হয়েছে। আর এই হচ্ছে দীঘার পরিস্থিতি এখনের সময়। আজকে রবিবার, সেই জন্য এখানে ভিড়টা একটু মারাত্মক। কালকে আমরা শনিবারে এখানে এসেছিলাম, আজকে যখন মানুষ এখানে ঘোরার জন্য আসছে, তো আজকে এখান থেকে বাড়ি ফিরে যাচ্ছি। সকালের এই সময় আপনারা আসলে এরকম সমুদ্রের ভিউটা আপনারা কিন্তু এখানে এনজয় করতে পারবেন, স্নান করতে পারবেন। বাচ্চাদের এখানে রাইড করার জন্য বিচে এরকম 4 চাকা আছে, ঘোড়া আছে, 100 টাকা করে নেয় এখানে। আজকে দুপুরে ট্রেন আছে আমার, আর মাত্র 45 মিনিট হাতে সময় বাকি আছে, ওই ট্রেন ধরে বাড়ি ফিরতে হবে। ভিডিও আর একটু লম্বা করবো না, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দিচ্ছি। তবে ভিডিও শেষ করার আগে আপনাদেরকে সেই একটা কথাই আবার বলবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার একটা নতুন টপিক নিয়ে, মানে দীঘার দ্বিতীয় পর্ব নিয়ে।